শুরু থেকে শেষ পর্যন্ত এত দেরিতে দেরিতে আমরা জানছি। আমি তিনটে অডিও দেখি আমি আসবো শতরূপ এবং নন্দিনীদির কাছে, যে যে অডিওগুলো গতকাল থেকে অনেক মানুষের ঘুম কেড়ে নিয়েছে। আমি জানি না যে যারা হাসপাতালের কর্মরত, যারা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা যদি হাসপাতালের ধরনের কোনো ঘটনা হয়, এমনকি যদি ডাক্তার ছেড়েও দিন, যদি পেশেন্ট পার্টিরও কোনো কেউ মারা যায়, তাহলে কিভাবে খবর দেয় আমার জানা নেই, কি ট্রেনিং দেওয়া হয়। কিন্তু যেভাবে কোথাও অভয়ার বাবা মাকে তার মেয়ে সম্পর্কে বলা হয়, গতকালের পর থেকে সেই অডিওগুলো আমাদের কানে বাজছে, এবং যেখানে সবাই জানে, যেখানে পুলিশ চলে এসছে, তারপরও বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ, একটু তাড়াতাড়ি চলে আসবেন। তারপরও থানাতে গিয়ে জিডি করা হচ্ছে, অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। এ তো পুলিশকে ধোকা দেওয়া, বাবা মাকে ধোকা দেওয়া। পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে গিয়ে এফআইআর করা হচ্ছে, ছত্রে ছত্রে ধোকা দেওয়া। এরপর বিশ্বাসের জায়গা থাকে। আমি তিনটে অডিও একবার শোনাবো। প্রথম অডিও সকাল 10টা নাগাদ যখন ফোন করা হয় প্রথম। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ও একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। আমি জানি না যে কিভাবে একজন বাবা মায়ের সঙ্গে কথা বলা উচিত। তার মেয়ে সারা রাত 36 ঘন্টা ডিউটি করলো, তারপরে তার মেয়ে রাত্রে ফোনে কথা বললো, খাওয়া দাওয়া করে ঘুমোলো, সকালবেলা বারবার করে বলা হচ্ছে আপনি চলে আসুন, আপনার মেয়ে একটু অসুস্থ বোধ করেছে, আপনারা চলে আসুন। আসুন না, বলছি না আসতে। এমনকি যখন চরম খবরটাও দেওয়া হচ্ছে, সেটাও কি অবহেলায়, তাচ্ছিল্যের সঙ্গে। আমি জানি না যে কোথায় কোন হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার এরকম ট্রেনিং পান, আমার জানা নেই। শুনুন পরের ফোন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। একবার অসুস্থ হয়েছে, আরেকবার বলছে এমার্জেন্সিতে নিয়ে চলে এসেছি, অথচ এমার্জেন্সিতেও তার দেহ ছিল না, আবার তাকে ডিপার্টমেন্টে, সেই চেস্ট ডিপার্টমেন্ট বা যেখানে সেমিনার রুম রয়েছে সেইখানে নিয়ে যাওয়া হয়। শুরু থেকে ছত্রে ছত্রে, এবং এগুলো হচ্ছে তখন পুলিশ উপস্থিত সেখানে, এগুলো হচ্ছে তখন সন্দীপ ঘোষ, তখনকার তৎকালীন অধ্যক্ষ, তিনি ওখানে উপস্থিত, আরও প্রচুর প্রচুর শয়ে শয়ে লোক আমি দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে। অথচ বাবা মাকে মিথ্যে কথা বলা হচ্ছে নন স্টপ। লাস্ট ফোন তখন প্রায় ঘড়ির কাঁটায় 11টা, তখন তার মাকে বাবাকে কি বলা হচ্ছে শুনুন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। একটা কিংকর্তব্য বিমূঢ় বাবা, পাশ থেকে মায়ের আর্তনাদ, এটা কি হলো, এটা কি বলছে, হতে পারে না। আর তার সঙ্গে আপনাদের আসতে বলছিলাম না তখন বারবার করে, শুনুন আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে, হয়তো, কিংবা হয়তো মারা গেছে, এই ধরনের কথা। আমি জানি না যে এটা পুলিশের উপস্থিতিতে, বড় বড় চিকিৎসকদের উপস্থিতিতে এটা বলা হচ্ছে। আমি আবারও বলি, শতরূপ এখানে রয়েছেন, কোন কোন ধারাপাতে, কোন সাইকোলজিতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এভাবে একজন ডাক্তার, একজন চিকিৎসক, একজন এমবিবিএস ডাক্তার যিনি এমডি করছেন, তার বাড়িতে এইভাবে খবর দিতে হয়, আমার জানা নেই।
এবং তারপরও পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এবার কিন্তু প্রশ্ন করলে ফোঁস করতে হবে। অনেক হয়েছে, অনেক প্রতিবাদ অবরোধ হয়েছে, এবার কিন্তু পাল্টা উনিও ব্যবস্থা নিতে পারেন। পুলিশ যা করার সব করে দিয়েছে, উনি টানা নাকি ফোনে ছিলেন, এবার সিবিআইকে এখন জবাবদিহি করতে হবে। কিন্তু এই এতগুলোর যে প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে, আমি আবারও বলছি শত্রু, আমরা পুলিশ নই, আমরা সিবিআই নই, এই সমস্ত জিনিস হয়তো ওদের কাছে অনেক আগে এসছে, আমাদের কাছে অনেক পরে এসছে, কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমরা যখন দেখিয়েছি, শুনেছি, আমরা সত্যি সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি। কালকে থেকে যখনই অডিওটা শুনছি না, যখন মারা যাওয়ার কথাটা ফাইনালি বলছে, সে তো আছেই, আমার এত কষ্ট হচ্ছে। প্রতিবার যখন প্রথম ফোন কলটায় যখন বলছেন যে আপনার মেয়ে খুব অসুস্থ, আর পেছন থেকে তার মা জিজ্ঞেস করছেন যে ওর কি জ্বর হয়েছে, এত কষ্ট হচ্ছে না খালি মায়ের এই প্রশ্নটা শুনে, যে মা তো তিনি মেয়ের সবচেয়ে বড় বিপদ কল্পনা করতে পারছেন এইটা, যে আমার মেয়ের জ্বর এসছে, যেখানে কিনা ততক্ষণে তার মেয়ের সাথে মানে যা হয়েছে আমরা জানি, মানে একজন মায়ের কল্পনাটা, মানে আশঙ্কাটা তাকে ওই অবধি নিয়ে যেতে পারছে। মানে এইটা যতবার শুনছি এত কষ্ট হচ্ছে না, মানে আমার মানে সত্যি কি বলবো জানি না। মানে কালকে থেকে আমি দেখছি এটা সামনে আসার পর থেকে তৃণমূলের অনেক লোকজন এটা বলার চেষ্টা করছেন যে হাসপাতাল থেকে যখন কারোর মৃত্যু সংবাদ বাড়িতে দেওয়ার জন্য ফোন করা হয়, একবারে বলা হয় না সেটা মারা গেছে, একটু খুব অসুস্থ, আপনারা চলে আসুন, এটাই সাধারণত বলা হয়, কেননা সরাসরি মুখের ওপর মৃত্যু সংবাদটা দেওয়া হয় না, রইয়ে সইয়ে দেওয়া হয়। কিন্তু আবার এটা যদি তর্কের খাতিরে মেনেও নিই, তেমন আবার এইটাও ঘটনা, ফাইনালি যখন মৃত্যু সংবাদটা দেওয়া হয় তখন কিন্তু মৃত্যুর কারণটাকে মিথ্যে বলা হয় না। ঠিক, কেউ যদি জন্ডিসে মারা গিয়ে থাকে, বলা হয় না যে পা পিছলে পড়ে মাথা ফেটে মারা গেছে। অতএব যখন বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, বা কারোর অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় কেউ বলে না যে আপনার মেয়ে এসে গাড়ির সামনে ঝাঁপ মেরেছে, অ্যাক্সিডেন্টটাই বলে। অতএব যখন বলছে যে সুইসাইড করেছে আপনার মেয়ে, তখন কিন্তু এর পেছনে একটা পরিষ্কার উদ্দেশ্য রয়েছে, পরিকল্পনা রয়েছে। এবার আমি কতগুলো কথায় আসি, যে ইন্দিরা মুখার্জি বলে পুলিশের যে অফিসার, মানে ওনার লজ্জা নেই, প্রথম দিন ওনার মিথ্যে কথা ধরা পড়ার পরে, মেয়েটির বাবা বলে দেওয়ার পরেও উনি পরের দিন আবার এসে প্রেস কনফারেন্স করছেন। এই যেটা অদ্ভুত তথ্য ওনারা দিচ্ছেন, যে এই ঘরটার মধ্যে একটা অংশ আমরা কর্ডন করে রেখেছিলাম, বাকি অংশটার ভিডিও আপনারা দেখছেন, ওখানে যা ভিড় হয়েছিল। আচ্ছা, আমি যেটা জানতে চাই, এটা কি কথাঞ্জলিতে লেখা আছে যে ঘরে খুন হয় এবং ধর্ষণ হয়, সেই গোটা ঘরটা ক্রাইম সিন হয় না, ঘরের একটা অংশ ক্রাইম সিন হয়, বাকি অংশটা রথের মেলার জন্য বরাদ্দ থাকে? এটা কোথায় লেখা আছে? ভারতের সংবিধানে তো লেখা থাকতে পারে না, পুলিশের ম্যানুয়ালে তো লেখা থাকতে পারে না। আমি কথাঞ্জলি পড়িনি, এক হতে পারে যে কথাঞ্জলিতে এটা লেখা আছে, উনি কথাঞ্জলি পড়ে পুলিশ অফিসার হয়েছেন। না হলে একটা ঘরের একটা অংশ বাদ দিয়ে বাকি অংশটা, যেটা কিনা ক্রাইম সিন, যেখানে এত বড় অপরাধ ঘটেছে, এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে স্বর্ণালী, সেই ভিড়ে আমরা কাদেরকে দেখছি, এক সন্দীপ ঘোষের ব্যক্তিগত উকিল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদিদেরকে দেখছি, ডাক্তার যাকে দেখছি কাকে না, ফরেন্সিক মেডিসিনের যিনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত। অর্থাৎ দেখো, মানে আমি বলছি না যে তিনি ওখানে ফরেন্সিক ট্রেস মুছছিলেন, কিন্তু ওখানে কোনো মানে ঘটনাচক্রে ওখানে সেই সময় কোনো গাইনোকোলজিস্ট নেই, কি কোনো এন্ডোক্রিনোলজিস্ট নেই, আছেন কে না ফরেন্সিক মেডিসিনের ডাক্তার। যদি ফরেন্সিক ট্রেস মোছার থাকে, যিনি সেই কাজটা সবচেয়ে ভালো করতে পারবেন, ঘটনাচক্রে তিনি ওখানে উপস্থিত। এবার কী করছিলেন না করছিলেন সেটা তদন্তে ঠিক করে হলে আমরা জানতে পারবো, কিন্তু এইটা জাস্ট আমি বললাম। দেখো, একটা জিনিস কি, একটা অদ্ভুত একটা জিনিস তোমরা দেখবে, গত বছর যখন আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, আমাদের রাজ্যের কতগুলো বাচ্চা ছেলে মেয়ে যারা র্যাঙ্ক করলো, তারা কোনো রাজনৈতিক দলকে গালাগাল দেয়নি, কোনো নেতার নাম করেনি, তারা খালি বললো যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে, ছেলেমেয়েরা রাস্তায় চাকরি না পেয়ে বসে আছে, এটা খুব অন্যায়। ভারতে 4,500-এর ওপর রাজনৈতিক দল আছে, কারোর কোনো অসুবিধা হলো না, খালি একটা দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতাদের চুলকুনি শুরু হয়ে গেল। প্রেস কনফারেন্স করে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে ওদের নেতাগুলো বাচ্চা, মানে 16-17 বছরের বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে ট্রোলিং করা শুরু করে দিল। এরা পাকা মেয়ে, পাকা ছেলে, বাড়িতে বেশি বুঝে গেছে, বাবা মা সামলায় না, ছেলে মেয়েগুলো খালি চুরি, মানে জাল শিক্ষক নিয়োগে নিন্দে করেছে। তেমন ঘটনাটা এই কারণে বলছি, পরশুদিন না তার আগের দিন অরিজিৎ সিং একটা এই আরজি করের ধর্ষণটাকে নিয়ে একটা গান করেছেন। কোনো রাজনৈতিক দলকে গালাগাল দেননি, কোনো পুলিশকে গালাগাল দেননি, কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ চাননি, তিনি খালি ধর্ষণের বিরুদ্ধে একটা গান করেছেন। কারোর তাতে কোনো অসুবিধা হলো না, খালি চুলকুনি হলো কুণাল ঘোষের। আজকে হঠাৎ করে বলে দিল অরিজিৎ সিংয়ের হচ্ছে ইয়ে করে, যে এ তো হিন্দিতে কাজ করতে হয় বলে অন্য রাজ্যে ধর্ষণ নিয়ে কিছু বলতে পারে না, খালি পশ্চিমবাংলার ধর্ষণ নিয়ে বলে। এই যে মানে ধর্ষকদেরকে গালাগাল দিলে তৃণমূলের গায়ে লেগে যাচ্ছে, এইটা কেন হচ্ছে আমাদেরকে জানতে হবে। এই যে তুমি যে ফোঁস করার কথাটা বললে, মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন বলেছেন রামকৃষ্ণ কথামৃতকে কোট করে। এখন দেখো, রামকৃষ্ণ পরমহংসদেব অপরাধীর বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন, এরা প্রতিবাদীর বিরুদ্ধে ফোঁস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদীর বিরুদ্ধে ফোঁস করতে বলছেন। এমন একটা রাজ্য, এখানে অপরাধীরা গ্রেপ্তার হয় না, প্রতিবাদীরা গ্রেপ্তার হয়। আমি এইটাই, এবং তার পেছনে কারণটা কি দেখো, আজকে এই ভিডিওগুলো সামনে আসার পরে, অডিওগুলো সামনে আসার পরে, এদের আর কিছু করার নেই, ঢুক গিলে এগুলোকে স্বীকার করতে হচ্ছে, পাল্টা পুলিশের অফিসারকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে না এটা এই হচ্ছে ব্যাপার ইত্যাদি। এর আগে পর্যন্ত আমরা জানি যে এই ঘটনাটা ঘটার আমাদের সামনে আসার পরে 2-3টে অডিও ক্লিপ ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল, যেখানে কতগুলো ঘটনা শুনে আমাদের সত্যি কথা বলতে আমাদের গা গুলোচ্ছিল।
যে এটা যদি এক শ্রেণীর ডাক্তার তারা চক্র বানিয়ে করে থাকে, মানে ডেড বডি ট্রাফিকিং থেকে শুরু করে আরও কি না, আমি সেগুলো বললে আমার বলতে অস্বস্তি হচ্ছে, আমি বলছি না। তখন আমরা কি দেখলাম, দুটো জিনিস, এক, পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ থেকে ফেসবুক কর্তৃপক্ষকে দিয়ে ওই ক্লিপগুলোকে ফেসবুক থেকে মুছে দেওয়া হচ্ছে। একদম। অপরদিকে যারা সেগুলোকে পোস্ট করছে বাড়ি থেকে তুলে এনে তাদেরকে দিয়ে ওগুলো ডিলিট করানো হচ্ছে। এবার আমি বলছি, ওগুলো যদি বানানো অডিও ক্লিপ হয়ে থাকে তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। যে ম্যানুফ্যাকচার, আজকে কোনো ব্যাপারই না, মেটাডেটা দেখে একটা ক্লিপ যে বানিয়েছে, তোমার ফোনে বানিয়ে থাকলে আমার ফোনে বানিয়ে থাকলে তোমাকে আমাকে ট্রেস করে গ্রেপ্তার করার কোনো ব্যাপার না। পুলিশ কিন্তু সেটা করছে না, খালি বলছে বাবা চেপে যাও, ডিলিট করিয়ে দিচ্ছে। আজকে আমাদের এটা পরিষ্কার দাবি, এই যে অডিও ক্লিপগুলো সেই সময় ভাইরাল হয়েছিল এবং যে কথাগুলো আমরা শুনেছিলাম, যেগুলো কিনা সরকার এবং পুলিশ চাদর চাপা দিতে চেয়েছিল, প্রতিটাকে নিয়ে তদন্ত করতে হবে। আর আমার শেষ কথা এই প্রসঙ্গে, দেখো আমার ধারণা খোলা মনে, আমি কোনো রাজনৈতিক জায়গা থেকেও এটা বলছি না, খোলা মনে বিচার করলে আমার ধারণা আমার সাথে একমত হতে আপনাদেরও অসুবিধা হবে না। দেখো আমাদের দেশে তো ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, যে কোনো রাজ্যেই কোনো অপরাধ হলে কিন্তু সিবিআই প্রথম দিন থেকে তার তদন্ত শুরু করে না, কোনো রাজ্যের ক্ষেত্রেই করে না, পুলিশ করে। এরকমও ঘটনা আছে আমাদের রাজ্যে 4 বছর 5 বছর পরে কোনো কেস সিবিআই হাতে যায় এবং সিবিআই সেগুলোকেও ক্র্যাক করে অনেক ক্ষেত্রে। কেননা একটা ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত শুরু করবেই বা কেন, আমাদের দেশের আইনেই তো সেই প্রভিশনটা নেই। আমি কথাটা এই কারণে বলছি, এই ঘটনাটা ঘটার কিন্তু 96 ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত করতে শুরু করেছে, যে এত তাড়াতাড়ি তদন্ত করার সুযোগও কিন্তু সিবিআই সব ক্ষেত্রে পায় না। ইটস রেয়ারেস্ট অফ রেয়ার। হাইকোর্টে যেদিন কেসটা গেল সিবিআই হাতে তদন্তটা হ্যান্ড ওভার করার, তোমরা জানো যাবতীয় নারদা সারদা থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা বালি সব ক্ষেত্রে 3 মাস 4 মাস 6 মাস হিয়ারিং হয়েছে, তারপরে কেস সিবিআইকে দেওয়া হয়েছে। এখানে 2-3 ঘন্টার মধ্যে জাজ সিবিআইকে দিয়ে দিলেন। এরপরও যদি সিবিআই বলে যে আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না, প্রমাণ নষ্ট হয়ে গেছে, অতএব আমরা কিছু করতে পারছি না, তাহলে এক, সিবিআই অফিসটাকে তুলে দিয়ে ওখানে একটা স্যান্ডো গেঞ্জির দোকান করা উচিত। 2, আমার যেটা ডাক্তারবাবুও বললেন, আমার পরিষ্কার কথা যে আজকে আমরা আমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের একটা অংশকে দিয়ে প্রমাণ ওখানে মোশানো হয়েছে। এই বিনীত গোয়েল ডাকবে না কেন, তাদেরকে কেন ডাকবে না, কেন জেরা করছে না, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিচ্ছে না? যদি মনে হয় কোথাও এই এভিডেন্সগুলো ট্যাম্পার করা হয়েছে, সেই রাস্তা তো রয়েছে সিবিআই এর সামনে। আজকে ধরো আমি যে কথাটা বলছি, সুপ্রিম কোর্টের জাজ এত বড় কথা বললেন যে আমার 30 বছরের জীবনে আমি এই ঘটনা দেখিনি যে ভোরবেলা একটা বডি পাওয়া গেল, বডিটাকে পুড়িয়ে দেওয়ার পরে রাত্রি 11:15টায় পুলিশ এফআইআর করছে। আমার 30 বছরের জুডিশিয়াল ক্যারিয়ারে আমি জিনিস দেখিনি। যে পুলিশ এটা করলো সেই পুলিশের অফিসারকে ডেকে একবার সিবিআই জিজ্ঞেস করবে না যে হোয়াট টুক ইউ সো লং, কেন ভোর রাত্রিরে পাওয়া একটা ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর হলো রাত্রিবেলা। এবং আমার এই যেটা বলছি, সন্দীপ ঘোষকে নিয়ে আমরা এত আলোচনা করছি, কিন্তু বলতো কালকে থেকে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, কিন্তু এই কথাটা তো মেয়েটির বাবা মা প্রথম দিন থেকে বলে যাচ্ছেন যে আমাদেরকে বলা হয়নি, তারপর পুলিশের তরফ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অস্বীকার করা হয়েছে যে আমরা কখনোই বলিনি আত্মহত্যার কথা। আজকে প্রমাণ হচ্ছে, আজকে ফাইনালি অডিও আসার পর, অডিও ক্লিপ আসার পর আমরা জানতে পারলাম যে এটাই বলা হয়েছিল। শেষ হয়ে গেছে, আমি জাস্ট 10 সেকেন্ড আমি বলছি যে এবার এই কল রেকর্ডটা সামনে চলে আসার পরও এবং মেয়েটির বাবা মা প্রথম দিন থেকে বলার পরও সন্দীপ ঘোষকে নিয়ে এত কথা, এত তদন্ত হওয়াই উচিত। কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপারের নম্বর থেকে যে ফোনটা করেছে তাকে আজ অব্দি তুমি গ্রেপ্তার ছেড়ে দাও, জিজ্ঞাসাটা পর্যন্ত সিবিআই করলো না যে কে আপনাকে বলেছিল ফোন করে সুইসাইড বলতে একটা খুনকে। আমি নিঃসন্দেহে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো